আচ্ছা ছাত্র বন্ধুরা, কালকে আমরা সম্বন্ধ তৎপুরুষ পর্যন্ত গিয়েছিলাম। আজকে সম্বন্ধ তৎপুরুষের শেষের একটু অংশ বাকি আছে, সেটা তোমাদের বলছি। যে খেয়াল করতে হবে, একটা বোর্ডে লক্ষ্য করো, প্রথমে হংসের রাজা রাজহংস লেখা আছে। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে সম্বন্ধ পদের এই বিভক্তিযুক্ত পদটির পরনিপাত ঘটছে, অর্থাৎ আগের পদটা পরে চলে যাচ্ছে। কীরকম? হংসের রাজা রাজহংস, তো নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল হংসরাজ, কিন্তু তা নয়, এটা হংসের রাজা, হংসটা পরনিপাতের নিয়ম অনুযায়ী পরে চলে যাচ্ছে। তো অনুরূপভাবে পথের রাজা রাজপথ, আবার রোগের রাজা রাজরোগ। এই রোগের রাজা রাজরোগ বলতে যক্ষা রোগ বা টিবি যেটা বলা হয় সেইটা। দ্বিতীয় উদাহরণ দেখো, ধনির্গণ ধনীগণ। তো এখানে ধ্বনি দীর্ঘই, কিন্তু সমাজবদ্ধ পদ হ্রস্বইকার, তাহলে কেন হলো? তো নিয়মটা কি, যে ইন ভাগান্ত শব্দ, ইন ভাগান্ত শব্দ বলতে যে শব্দের শেষে ইন রয়েছে, যেমন ধনিন থেকে ধনী, ওরকম গুণিন থেকে গুণী। তো যদি এই ধনির্গণ এটা যদি ব্যাসবাক্য করা হয়, সমাজবদ্ধ পদ কিন্তু হ্রস্বইকার হয়ে যাবে ইন ভাগান্ত শব্দ বলে। ওই রকম গুণীরগণ, ওটা হয়ে যাবে গুণীগণ। আর একটা লক্ষ্য করো বোর্ডে, যে মৃগীর শিশু, ব্যাসবাক্য কিন্তু স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু সমাজবদ্ধ পদ কিন্তু পুংলিঙ্গবাচক। তো এরকম হস্তিনীর শিশু, ওটা হস্তি শিশু হয়ে যাবে। ঠিক আছে? তো চতুর্থ উদাহরণ দেখো, যদি স্ত্রীবাচক পদ হয়, কালী স্ত্রীবাচক, এক্ষেত্রে যখন সমাজবদ্ধ পদ হয়ে যাবে কালীর দাস, এখানে কিন্তু কালিদাস হস্যিকার হয়ে যাবে। ওরকম দেবীর দাস দেবীদাস, এটা কিন্তু হ্রস্বইকার হবে। তবে চণ্ডীর দাস, এটা কিন্তু দুটো বানানই চলে, চণ্ডীদাস দীর্ঘইও লিখতে পারো, চণ্ডীদাস হ্রস্বইকারও লিখতে পারো। আর একটা উদাহরণ দেখো, কালীর পদ, এটা কিন্তু পদ শব্দ রয়েছে বলে এটা কিন্তু কালীপদ, এটা কিন্তু দীর্ঘই থেকে গেল, এটা কিন্তু হ্রস্বইকার হলো না। এই কালিদাস আর কালীপদ, এটা কিন্তু অনেকে গোলমাল করে ফেলে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা। এরপরে আমরা আসছি এবার নতুন একটি সমাসে, তৎপুরুষেরই আরেকটি ভাগ, যে নং তৎপুরুষ। এরপরে আমরা নং তৎপুরুষ কাকে বলে সেটা আগে জানব। তো যে তৎপুরুষ সমাসের পূর্ব পদটি নিষেধার্থক বা নঙর্থক অব্যয়, নাবাচক, তাকেই নং তৎপুরুষ সমাস বলা হয়। ব্যাসবাক্যে কী করতে হবে, ন বা নয় এই কথাটি কিন্তু নিয়ে আসতে হবে। একটু বোর্ডের দিকে খেয়াল করো, নয় উচিত অনুচিত, নয় ব্রাহ্মণ অব্রাহ্মণ, নয় অতি বৃহৎ নাতি বৃহৎ, নয় পাচ্য মানে সহজে যা পাচন হয় না, হজম হয় না, অপাচ্য। অনেকে ভুল করে নাবালক কথাটা দেখলে নয় বালক নাবালক করে ফেলে, কিন্তু তোমরা অবশ্যই জানো যে নাবালকও যা বালকও তাই। তাহলে নয় বালক নাবালক কি করে হয়? খেয়াল রাখতে হবে, নয় বালিগ, এই বালিগ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এর মানে হচ্ছে বয়স্ক, অ্যাডাল্ট। তো নয় বালিগ, তার থেকে নাবালক কথাটা এসেছে। এটা কখনোই কিন্তু নয় বালক নাবালক করবে না। নয় সভ্য অসভ্য, নয় দেখা অদেখা। নং তৎপুরুষের সঙ্গে নং বহুব্রীহির একটু গণ্ডগোল হয়ে যায়। এখানে প্রথমে যে অ অথবা অন এই যে শব্দগুলো থাকে নং তৎপুরুষে, এর মানে হচ্ছে নয়। আর নং বহুব্রীহির ক্ষেত্রে তার অর্থ হচ্ছে নাই, যেমন অজ্ঞান, নয় জ্ঞান অজ্ঞান নং তৎপুরুষ। কিন্তু নাই জ্ঞান যার অজ্ঞান, তখন কিন্তু নঙর্থক বহুব্রীহি হবে। এই কথাটা অবশ্যই খেয়াল রাখবে, মানেটা বুঝে তবেই কিন্তু সমাসটা নির্ণয় করবে। আচ্ছা, অধিকরণ তৎপুরুষ সমাস তাহলে কাকে বলে সেটা আমাদের একটু জানা দরকার। তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি অথবা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই বলা হয় অধিকরণ তৎপুরুষ সমাস। লক্ষ্য করো একটু বোর্ডের দিকে, বনে জাত, বনজাত, অর্থাৎ বনে যে সমস্ত
উৎপন্ন হয় তাকে বনজাত বলি আমরা, বনজাত দ্রব্য ইত্যাদি। কাব্যে পটু, কোনো ব্যক্তি কাব্য বিষয়ে যদি দক্ষতা অর্জন করে আমরা বলি কাব্যপটু। কাব্যে পটু, কাব্য বিষয়ে তার দক্ষতা রয়েছে। সংখ্যায় গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ, কবিদের মধ্যে শ্রেষ্ঠ। অনেকের মধ্যে শ্রেষ্ঠত্ব বোঝাতে গেলেও কিন্তু অধিকরণ তৎপুরুষ সমাস হয়। কবিদের মধ্যে শ্রেষ্ঠ, কবি শ্রেষ্ঠ। সেরকম কবিদের মধ্যে ঈশ, ঈশ বলতেও শ্রেষ্ঠ, কবিশ। নরের মধ্যে উত্তম, নরোত্তম। কিন্তু এই নরোত্তম সমাসটা কিন্তু আরও দুভাগে ভাগ করা যায়, মানে আবার দুই রকমভাবে একে ব্যাস বাক্য করে সমাজ গঠন করা যায়। যেমন নরের উত্তম, এটা আবার সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে। আর উত্তম যে নর, এটা আবার কর্মধারায় সমাস হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অধিকরণ তৎপুরুষ সমাসে পূর্ব পদের পরনিপাত ঘটছে, আগের পদটি পরে চলে যাচ্ছে। একটু খেয়াল করো ব্ল্যাকবোর্ডের দিকে। পূর্বে শ্রুত, শ্রুত পূর্ব। পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব। পূর্বে অনাস্বাদিত, অনাস্বাদিত পূর্ব। পূর্বে ভূত, অর্থাৎ আগে যেটা ঘটেছে তখন আমরা বলি ভূতপূর্ব, আগে যিনি ছিলেন। যেমন ভূতপূর্ব অধ্যাপক, মানে আগে যিনি অধ্যাপনা করতেন তখন আমরা বলি ভূতপূর্ব অধ্যাপক। তো এগুলো একটু খেয়াল করবে যে পূর্বনিপাত পরনিপাতের বিষয়টা। এরপরে আমরা আসছি উপপদ তৎপুরুষ, তৎপুরুষের শেষ ভাগ। এবার আমরা সর্বশেষ উপপদ তৎপুরুষে আসছি। তাহলে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এখন উপপদ আর কৃদন্ত পদটা একটু জানা দরকার তোমাদের, যে উপপদ হচ্ছে কৃদন্ত পদের যে পূর্বপদ অর্থাৎ বিশেষ্য পদ, আর কৃদন্ত পদ শুনেই বুঝতে পারছো যে কৃত যুক্ত অন্ত, কৃদন্ত অর্থাৎ যার শেষে কৃত প্রত্যয় রয়েছে, অর্থাৎ ক্রিয়াসূচক পদ। অর্থাৎ পূর্বপদ বিশেষ্য আর পরপদ হচ্ছে ক্রিয়াসূচক পদ। সেই জন্যই বলা হচ্ছে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। একটু বোর্ডের দিকে খেয়াল করো। নিশাই চরে যে, নিশাচর, পূর্বপদ নিশা, বিশেষ্য চর, এই চর কথাটা কৃদন্ত পদ, চরযুক্ত অ করে চর এসেছে। তো সুতরাং পূর্বপদ হচ্ছে উপপদ বিশেষ্য আর পরপদ চর, এটা হচ্ছে কৃদন্ত পদ। তাহলে নিশাই চরে যে, নিশাচর। সেরকম খ মানে হচ্ছে আকাশ, খ এ অর্থাৎ আকাশে চরে যে পাখি ইত্যাদি। খচর বলা উচিত, কিন্তু এখানে খেচর বলছি। আসলে এই একারটা এখানে লোপ পেল না, এই জন্য অলোপ সমাস। এটা আমি অলোপ সমাস যখন বলবো তখন এটা বলবো আবার। তাহলে খ এ চরে যে, খেচর। গিরিতে শয়ন করেন যিনি, গিরিশ। বানানটা লক্ষ্য করো, দুটোই হ্রস্বীকার। গিরিতে শয়ন করেন যিনি অর্থাৎ মহাদেব। তাহলে এখানে তালবস্যটা সে ধাতু, অর্থাৎ শয়ন করা অর্থে এই সে ধাতুটা এখানে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা উপপদ তৎপুরুষ হলো। কিন্তু এই গিরিশের মাঝে যদি দীর্ঘইকার হতো তাহলে হতো কি গিরিশ, অর্থাৎ হিমালয় হতো। সেটা সমাস কি হতো? গিরির ঈশ, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ। অন্যভাবেও বলা যায় যে গিরির ঈশ যিনি, তাহলে আবার বহুব্রীহি হতো। এটা কিন্তু একটু খেয়াল রাখবে যে বানানটা দেখে তবেই কিন্তু সমাসটা নির্ণয় করবে। অগ্রে জন্মে যে, অগ্রজ। ওই রকম পঙ্কে জন্মে যে বা পঙ্কে জন্মে যা, পঙ্কজ। পঙ্কযুক্ত জন যুক্ত ড প্রত্যয় করে পঙ্কজ। পঙ্ক উপপদ আর জন ধাতু যুক্ত ড করে এই যে জ এটা পেলাম, এটা হচ্ছে কৃদন্ত পদ। গণিত জানেন যিনি, গণিতজ্ঞ অর্থাৎ গণিত বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ। গৃহে থাকেন যিনি বা গৃহে থাকে যে, গৃহস্থ। বাস্তু হারিয়েছে যে, বাস্তুহারা। উদ্বাস্তু প্রকৃতির মানুষ, যাদের ঘর বাড়ি নেই, সেই অর্থে বাস্তুহারা বলা হচ্ছে। এটা অবশ্যই ভালো করে খেয়াল করবে যে উপপদ তৎপুরুষের সঙ্গে অনেক সময় গুলিয়ে যায় কর্মধারয় সমাসেরও। কীরকম? যদি দেখা যায় যে পরপদ কৃদন্ত পদ না হয়ে যদি পূর্বপদ কৃদন্ত পদ হয় তাহলে কিন্তু উপপদ তৎপুরুষ হবে না। যেমন উড়ো জাহাজ, উড়ে চলে যে জাহাজ। এখানে কিন্তু উড়ো এই কথাটা কৃদন্ত পদ কিন্তু পূর্বে আছে, এটা কিন্তু কর্মধারয় সমাস হবে। ওরকম ডুবো জাহাজ, ডুবে চলে যে জাহাজ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা।
ঠিক আছে, এরপরে আমরা আসছি নতুন একটি সমাসে। এরপরে আমরা প্রবেশ করছি অব্যয়ীভাব সমাসে। যে অব্যয়ীভাব সমাস কাকে বলে সেটা আগে একটু জানা দরকার। যে পূর্বপদ অব্যয়ের সাথে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। আর এই সমাসে অব্যয়েরই অর্থ প্রাধান্য। বিভিন্ন অর্থে তোমাদের অব্যয়ীভাব সমাস হতে পারে। সামীপ্য, অভাব, বিপ্সা, অনতিক্রম, সাদৃশ্য, সীমা ও ব্যাপ্তি, যোগ্যতা, ক্ষুদ্রতা, সম্মুখ অর্থে, বিভিন্ন অর্থে। বোর্ডে একটা করে উদাহরণ লেখা আছে, দেখো। সামীপ্য অর্থে কুলের সমীপে উপকূল, ওইরকম অক্ষির সমীপে সমক্ষ, গঙ্গার সমীপে মানে গঙ্গার কাছাকাছি অনুগঙ্গ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, নগরীর সমীপে উপনগরী, সকালের কাছাকাছি সকাল নাগাদ, অনেক সময় বলা হয় সকাল নাগাদ তোকে আমি বইটা পৌঁছে দেব, দুপুরের কাছাকাছি দুপুর নাগাদ। তারপরে দেখো অভাব অর্থে অব্যয়ীভাব সমাস হয়। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, অর্থাৎ যে সময় ভিক্ষাও মেলে না। তারপরে অনেক সময় নাটক যদি থাকে, না হাইফেন টক, অনেক ছেলে খেয়াল করে না, তখন টকের অভাব নাটক একসঙ্গে লিখে দেয়, ওটা কিন্তু করবে না। নাটকটা হচ্ছে না হাইফেন টক, টকের অভাব না টক, অর্থাৎ টক নাই যাতে এরকম। তারপরে ভাতের অভাব হাভাত, বন্দোবস্তের অভাব বেবন্দোবস্ত, কোনো সভা সমিতিতে গিয়ে দেখা যাচ্ছে বিশৃঙ্খল অবস্থা, বা কোনো অনুষ্ঠান হবে, নাটক প্রভৃতি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিকমতো স্টেজ হয়তো সাজানো হয়নি, পাত্রপাত্রীরা ঠিকঠাক হয়তো উপস্থিত হয়নি, তখন আমরা দেখি কি যে বন্দোবস্তের অভাব, তখন আমরা বলি যে বেবন্দোবস্ত একেবারে। মিলের অভাব গরমিল। অনেক সময় বেদানা কথাটা শুনলে অনেকে মনে করে কি দানা নেই, কিন্তু বেদানায় আমরা জানি প্রচুর দানা রয়েছে, এটা কিন্তু নয়, মানে বেদানা ওইভাবে কিন্তু সমাস করাই যাবে না। মূল শব্দটা হচ্ছে বেদানহ, ফার্সি শব্দ বেদানহ, তার থেকে বেদানা, তো বেদানার সমাস কখনই করতে যাবে না কিন্তু। তারপরে দেখো বিপ্সা অর্থে, পুনঃ অর্থে আর কি, বিপ্সা পুনঃ, রোজ রোজ হর রোজ, মানে প্রতিদিন বোঝাতে গেলে এই হর রোজ কথাটা আমরা ব্যবহার করি, যে হর রোজ তুই দেরি করে আসছিস। ওরকম জনে জনে, জন প্রতি বা প্রতিজন বা জন পিছু, গৃহে গৃহে প্রতি গৃহ, মাসে মাসে প্রতি মাস বা ফি মাস। তারপর দেখো অনতিক্রম অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, রীতিকে অতিক্রম না করে যথারীতি, নিয়মকে অতিক্রম না করে নিয়ম মাফিক, রুচিকে অতিক্রম না করে যথারুচি, ইচ্ছাকে অতিক্রম না করে যথেচ্ছ, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট। এরপরে রয়েছে সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থাৎ মিল অর্থে, দ্বীপের সদৃশ উপদ্বীপ, ধ্যানের সদৃশ অনুধ্যান, উপাচার্যের সদৃশ, ইউনিভার্সিটিতে একটা পোস্ট উপাচার্য, আচার্য এবং উপাচার্য, তো উপাচার্য হচ্ছে আচার্যের সদৃশ। কথার সদৃশ উপকথা, ধ্বনির সদৃশ প্রতিধ্বনি, লক্ষ্যের সদৃশ উপলক্ষ্য। সীমা ও ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব হয়। লক্ষ্য করো, সীমা ও ব্যাপ্তি অর্থে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। অনেক সময় ভোজবাড়িতে অনেকে খেয়ে টেয়ে এলে আমরা বলি হাঁসফাঁস করছিস, অত আকণ্ঠ খাওয়ার কি দরকার ছিল, মানে গলা পর্যন্ত খেয়েছে, এরকম অর্থে আমরা বলি আকণ্ঠ। আর গলা পর্যন্ত কিন্তু গলা নাগাল, কর্ণ পর্যন্ত আকর্ণ। এটা পৌরাণিক অনেক গল্পটল্পে পাওয়া যায় যে অর্জুন আকর্ণ, সেই ধনুর্বাণ টানার সময় বলে যে আকর্ণ গুণ টেনে স্বর নিক্ষেপ করলেন, মানে কান পর্যন্ত ধনুকের ছেলেটা আকর্ষণ করে তীর নিক্ষেপ করলে আমরা বলি আকর্ণ গুণ টেনে স্বর নিক্ষেপ করা হলো। তারপরে জানু পর্যন্ত, জানু মানে হাঁটু পর্যন্ত যার হাত, অনেক সময় বলা হয় আজানু লম্বিত বাহু, দীর্ঘ হস্ত বিশিষ্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, তারপরে ক্ষুদ্র শাখা প্রশাখা, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু যদি বলা হয় অঙ্গে অঙ্গে
তখন কিন্তু হবে প্রতি হাইফেন অঙ্গ। এটা খেয়াল রাখতে হবে, প্রতি অঙ্গ আর ওই ক্ষুদ্রাঙ্গ, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, পরে আমরা আসছি পরের অংশটাই। সম্মুখ অর্থেও অব্যয়ীভাব সমাস হয়। খেয়াল করো বোর্ডে, পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ, অনেক সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী চাওয়া হয় যে ঘটনাটা যে ঘটেছে কে দেখেছে, কোর্টে এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর খুব প্রয়োজন হয়। পক্ষীর সম্মুখে প্রত্যক্ষ, কুলের সম্মুখে অনুকূল। তারপরে পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস হয়। গমনের পশ্চাৎ অনুগমন, গৃহের পশ্চাৎ অনুগৃহ, তাপের পশ্চাৎ অনুতাপ। আবার যোগ্যতা অর্থেও অব্যয়ীভাব সমাস হয়। রূপের যোগ্য অনুরূপ, গুণের যোগ্য অনুগুণ। বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস হয়। কুলের বিরুদ্ধে প্রতিকূল, পক্ষীর অগোচর পরোক্ষ, ফলের বিপরীত প্রতিফল। আবার এরকম দানের বিপরীত প্রতিদান, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। এগুলো ছাড়াও বিবিধ অর্থে অব্যয়ীভাব সমাস হয়, নানা রকম অর্থে। যেমন আত্মাকে অধিকার করে, অধ্যাত্ম। পিতামহের পূর্ব, প্রপিতামহ মানে পিতামহেরও বাবা। প্রপুত্র বলা হয় পৌত্রের পরে, মানে নাতির ছেলে, প্রপুত্র। আবার দস্তুর অনুযায়ী দস্তুর মতো, ঝুড়িকে বাদ না দিয়ে, ঝুড়ি শুদ্ধ। তাহলে অব্যয়ীভাব সমাস শেষ হলো। এরপরে আমরা প্রবেশ করছি অলোপ সমাস বা অলুক সমাস। আচ্ছা, এবার তোমাদের অলুক বা অলোপ সমাস কাকে বলে একটু বলা যায়। এটা স্বতন্ত্র কোনো সমাস নয়, বিভিন্ন সমাসেরই অন্তর্গত এগুলি। অর্থাৎ আমরা তো জানি যে সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পাই, কিন্তু ব্যতিক্রমও আছে। তো দেখা যাচ্ছে যে সমস্ত সমাসে পূর্বপদ বা পরপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না, সাধারণত পূর্বপদেই হয়। তো যে সমাসের সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি চিহ্ন বা অনুসর্গ লোপ পায় না তাকে বলা হয় অলোপ বা অলুক সমাস। একটু বোর্ডে খেয়াল করো, অলোপ দ্বন্দ্ব সমাস। মাঠে ও ময়দানে, মাঠে ময়দানে একই থেকে যাচ্ছে। অর্থাৎ মাঠে এখানে বিভক্তি চিহ্ন আছে, ময়দানে বিভক্তি চিহ্ন ছিল, সমাসবদ্ধ পদেও বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। এই জন্য এটাকে বলা হবে অলোপ দ্বন্দ্ব সমাস। ওইরকম কোলে পিঠে, যে বাচ্চাটিকে তার মাসি অথবা মা কোলে পিঠে করে বা বুকে পিঠে করে মানুষ করেছেন। তো এই যে বুকে পিঠে বা কোলে পিঠে, এখানেও কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না। হাটে বাজারে, যে এই করোনার সময়ে হাটে বাজারে মাস্ক ছাড়া ঘুরে বেড়াস না বাবা। এই যে হাটে ও বাজারে, লক্ষ্য করো হাট বাজার বলা হচ্ছে না, হাটে বাজারে, এখানেও কিন্তু বিভক্তি চিহ্ন থেকে যাচ্ছে। তারপরে পথে ঘাটে, পথে ঘাটে বিপদ আপদ থাকে বাবা, খুব সাবধানে চলাফেরা করিস, মা বাবারা প্রায়ই বলেন। তো এখানে পথে ঘাটে বিভক্তির চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। তারপরে মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। মেনকা বলছেন, মেনকা তার মেয়ে উমাকে সঙ্গে নিয়ে ঝগড়া করবেন জামাই অর্থাৎ শিবের সঙ্গে। এই যে মায়ে ঝিয়ে অথবা মায়ে ঝিয়ে কাঁথা বুনছে গুনগুনিয়ে, এখানে কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পায়নি। ঝিয়ে, ঝি মানে মেয়ে, তাহলে অন্তুস্তয়কারী বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না। হাতে কলমে, হাতে কলমে তোদেরকে কাজটা আমি করে দেখিয়ে দেব, এখানে হাতে এবং কলমে এই বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। ওইরকম অলুক করণ তৎপুরুষ আছে, লক্ষ্য করো, তেলের দ্বারা ভাজা, তেলে ভাজা, আমরা কিন্তু তেল ভাজা বলছি না, এখানে কিন্তু বিভক্তি চিহ্ন একার, তেলে, এই বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। ওরকম হাতে গড়া রুটি, অনেক জায়গায় সাইনবোর্ড দেখা যায় যে হাতে গড়া রুটি পাওয়া যায়, তাহলে যে হাতের দ্বারা গড়া, হাতে গড়া, এখানে কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পায়নি। তারপরে ঘিয়ে ভাজা, এখানে ঘিয়ে ভাজা জিলিপি পাওয়া যায়, তাহলে ঘিয়ের দ্বারা ভাজা, এখানে হওয়া উচিত ছিল ঘি ভাজা, কিন্তু ঘিয়ে অন্তুস্তয়িকা, এই বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পায়নি। ছিপে গাঁথা, ছিপের দ্বারা গাঁথা, অর্থাৎ মাছের কথা বলা হচ্ছে, ছিপে গাঁথা মাছ। তারপরে মেঘে ঢাকা তারা, তাহলে মেঘের দ্বারা ঢাকা, এখানেও কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পায়নি। অলোপ অপাদান তৎপুরুষ আছে, তার আগে আছে অলোপ নিমিত্ত তৎপুরুষ। মুড়ির জন্য চাল, মুড়ির চাল, তাহলে এখানটায় কিন্তু
মুড়ির এই যে বিভক্তি চিহ্ন র, এটা কিন্তু লোপ পায়নি। ওইরকম ভাতের জন্য হাঁড়ি, ভাতের হাঁড়ি, হয়তো মা মেয়েকে বলছে ভাতের হাঁড়িটা নিয়ে আয়, এখানে ভাতযুক্ত এর, তো এই যে ভাতযুক্ত এর, এই এর বিভক্তি কিন্তু লোপ পায়নি। ভুলের নিমিত্ত মাসুল, ভুলের মাসুল, ভুলের জন্য আর কত মাসুল দিই বাবা, ভুলের মাসুল, এখানে বিভক্তি চিহ্ন এর লোপ পায়নি। পড়ার নিমিত্ত ঘর, পড়ার ঘর, এখানেও কিন্তু র বিভক্তি চিহ্ন লোপ পায়নি। এরপরে রয়েছে অলোপ অপাদান তৎপুরুষ। এখানে সচরাচর দেখা যাচ্ছে যে অনুসর্গগুলো লোপ পাচ্ছে না। আকাশ থেকে পড়া, এই থেকে অনুসর্গটা থেকেই যাচ্ছে। আকাশ থেকে পড়া এক বাক্য, সমাজবদ্ধ পদ, আকাশ থেকে পড়া, ঠিক আছে। তারপরে এরকম গাছ থেকে পড়া, যেমন ঘানির তেল যখন বলছি আমরা, ঘানি হইতে তেল, এই যে র বিভক্তি চিহ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে। তারপরে বিদেশ থেকে আনা, এটা মামা বিদেশ থেকে এনেছে, এই জিনিসটা বিদেশ থেকে আনা, এই থেকে অনুসর্গটা এখানে থেকেই যাচ্ছে। এরপরে রয়েছে অলোপ সম্বন্ধ তৎপুরুষ, অর্থাৎ পূর্বপদের সম্বন্ধ পদের যে বিভক্তি চিহ্ন সেটা এখানে লোপ পাচ্ছে না। যেমন মামার বাড়ি, মামার বাড়ি, অনেকে অবশ্য মামা বাড়ি বলে, কিন্তু মামার বাড়ি বললে র বিভক্তি চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওইরকম তুষের আগুন, একমাত্র পুত্রকে হারিয়ে বিধবার বুকে তুষের আগুন জ্বলছে, ধিকি ধিকি জ্বলছে। তারপরে লাভের কড়ি, এর বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না, যে লাভের কড়িটা হিসাব করে গুনে নেকাতে নিস। তারপরে হাতির খোরাক, হাতির খোরাক বলতে হাতি প্রচুর খায়, সেই অর্থে যদি কোনো মানুষ অত্যন্ত বেশি খাওয়া দাওয়া করে তখন আমরা বলি ওরে বাপরে এ তো হাতির খোরাক। তারপরে ভাগের মা বলে একটা কথা আছে, ভাগের মা, এখানে এর বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। একটা বাংলা প্রচলিত প্রবাদই রয়েছে, 7 ভাগের মা গঙ্গা পায় না, ঠিক আছে। এরপরে অলোপ সম্বন্ধ তৎপুরুষ হলো, এর পরের অংশটা আসছি আবার। আচ্ছা, পরের অংশ দেখো যে অলোপ অধিকরণ তৎপুরুষ, অর্থাৎ এখানে পূর্বপদে অধিকরণ কারকে পূর্বপদে যে বিভক্তি চিহ্ন সেটা লোপ পাচ্ছে না। দিনে ডাকাতি, তাহলে হওয়া উচিত ছিল বিভক্তি চিহ্ন লোপ পেলে দিন ডাকাতি, আমরা তো দিন ডাকাতি কথাটা বলি না, আমরা বলি দিনে ডাকাতি। এখানে বিভক্তি চিহ্ন এটা লোপ পায়নি, এটা অধিকরণ তৎপুরুষের বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না, অতএব এটা অলোপ অধিকরণ তৎপুরুষের উদাহরণ আমরা বলতে পারি। ওরকম অঙ্কে কাঁচা, অঙ্ক বিষয়ে কাঁচা, তখন আমরা বলি ছেলেটা অঙ্কে কাঁচা অথবা ইতিহাসে কাঁচা। তারপরে গোড়াই গলদ, মানে মূলেই ত্রুটি, এই অর্থে আমরা গোড়াই গলদ কথাটা কিন্তু খুব বেশি ব্যবহার করি। তাহলে গোড়াই গলদ, আমরা তো গোড়া গলদ বলি না, গোড়াই, এখানে অন্তুস্থ বিভক্তি চিহ্ন কিন্তু লোপ পাচ্ছে না। তারপরে অনেক সময় বলি আমরা যে অরণ্যে রোদন, অরণ্যে রোদন বলতে বনে বসে কাঁদা নয়, বৃথা ক্রন্দন আর কি, বৃথা অনুতাপ প্রকাশ, যে ওই হাড়কৃপণ বৃদ্ধের কাছে গিয়ে চাঁদা চাওয়া, অরণ্যে রোদনের নামান্তর, নিষ্ফল আবেদন আর কি, সেই অর্থে আমরা বলি অরণ্যে রোদন। ইঁচড়ে পাকা, কাঁঠালের একেবারে কচি অবস্থা যেটা, সেটাকে আমরা ইঁচড় বলি, যেটা তরকারি খাওয়ার জন্য ব্যবহার করা হয়, কিন্তু সেই সময় যদি সেই কাঁঠালটা অকালে পেকে যায় তখন বলি ইঁচড়ে পাকা। তো সেটা ছেলে পেলের ক্ষেত্রে বলা হয় যে অল্প বয়সে যদি বয়োজ্যেষ্ঠদের মতো আচরণ করে তখন আমরা বলি ছেলেটা ইঁচড়ে পেকেছে। তাহলে হওয়া উচিত ইঁচড় পাকা, কিন্তু ইঁচড় পাকাও বলা হয়, কিন্তু ইঁচড়ে পাকা কথাটা যখন ব্যবহার করি তখন কিন্তু অলোপ সমাস হবে। এরপরে রয়েছে অলোপ উপপদ তৎপুরুষ, ক্ষয়ে চরে যে, খেচর, এখানে খ হচ্ছে আকাশ, তাহলে নিয়ম অনুযায়ী হওয়া হচ্ছিল খ চর, কিন্তু আমরা বিভক্তি চিহ্ন এটাকে লোপ না করে আমরা বলছি খেচর, এখানে অলোপ উপপদ তৎপুরুষ এটা হয়েছে আমরা বলতে পারি। এছাড়া রয়েছে আরও কয়েকটা উদাহরণ, অন্তে, অন্তে মানে হচ্ছে গুরুগৃহে, অন্তে বাস করে যে, আর্য যুগে কি হতো যে গুরুগৃহে ছাত্রেরা তারা থেকে পড়াশোনা করত, অন্তেবাসী, অন্তে বাস করে যে, সেই অর্থে শিষ্যদের বলা হতো অন্তেবাসী। কলেজে পড়েছে যে, কলেজে পড়া, কলেজে পড়া ছেলে সেই জন্য বাজারের ব্যাগ হাতে করে যেতে লজ্জা পাচ্ছে, তাই এখানে কলেজ পড়া বলছে না, কলেজে পড়া, শেষের বিভক্তি কিন্তু থেকে যাচ্ছে। ওরকম জালে পড়া, মাছটা জালে পড়েছে, অনেক সময় বলা হয় যে গোয়েন্দা পুলিশের জালে পড়েছে রুই কাতলা, এখানে রুই কাতলা বলতে বড় দাগি অপরাধী। এরপরে রয়েছে শেষে
অলোপ বহুব্রীহি সমাস। লক্ষ্য করো, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, তাহলে এই যে মুখে, এই বিভক্তি চিহ্নটা কিন্তু লোপ পায়নি। ওরকম গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে বলা হয় অনুষ্ঠানবাচক বহুব্রীহি বলা যেতে পারে। তো অলোপ অনুষ্ঠানবাচক বহুব্রীহি। তারপরে মুখে মধু যাহার, মুখে মধু। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। তো ছাত্র বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আমি বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করব তোমাদের।